ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি 2025 পরীক্ষার জন্য আমরা নিয়ে এসেছি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের 30টি প্রশ্নের সংকলন, যেটাকে আমরা সেট 1 বলছি। আমরা সেট 1 অর্থাৎ আমরা আজকে প্রথম সেট করছি 30টি এমসিকিউর, এবং আমরা যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং 100% এক্সাম ওরিয়েন্টেড হবে এবং কমনযোগ্য এবং ঠিক আছে, যেগুলো একদম পরীক্ষায় আসার মতো প্রশ্ন। যারা আর এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এবং যারা পিডিএফ নিতে চাইলে তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারো। তারা কিন্তু সেটা কিন্তু ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে। এবং আমাদের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি সিলেবাস রয়েছে, গ্রুপ ডি এবং গ্রুপ সির সিলেবাস সেম, কেবলমাত্র গ্রুপ সি এর ক্ষেত্রে জেনারেল ইংলিশ বলে যে 15 নম্বর রয়েছে, সেই 15 নম্বর গ্রুপ সির ক্ষেত্রে থাকে, এবং গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু আমাদের সেই জেনারেল ইংলিশটা আমাদের নেই 15 নম্বর। তো চলো আমাদের এই প্রথম সেট, যেটি খুবই গুরুত্বপূর্ণ, এবং অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবে কোশ্চেনের ধরন কী রয়েছে। প্রথম প্রশ্ন দেখো কী রয়েছে, খনিজ পদার্থ ফ্লোরিনের অভাবে মানুষের কি ক্ষতি করে? তাহলে আমাদের দুর্বল দাঁত হয়, নাকি অ্যানিমিয়া, না গয়টার, না ক্ষুধামন্দা, কি হবে আমাদের? তাহলে আমাদের এখানে দেখো ফ্লোরিনের অভাবে আমাদের যে রোগটি হয় বা যে সমস্যাটি দেখা যায় সেটা হচ্ছে দাঁত দুর্বল হয়ে যায় ফ্লোরিনের অভাবে। ঠিক আছে, তাহলে ফ্লোরিন সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কিন্তু কি অপশান নাম্বার এ, দাঁত। ঠিক আছে, যদি বলা হয় অ্যানিমিয়া কিসের অভাব হয়? B12 এর অভাবও হতে পারে, অ্যানিমিয়া বা রক্তাল্পতা যেটাকে বলা হয়। এছাড়াও আমাদের কী আছে, আয়োডিনের অভাবও কিন্তু হতে পারে। গয়টার বা গলগণ্ড যেটাকে বলি, সেটা কিসের অভাবে হয়? আয়োডিনের অভাবে হয়। ঠিক আছে, তাহলে আমাদের অভাবজনিত রোগ থেকে আমাদের প্রশ্ন অবশ্যই আসবে। 2 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে। 2 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, ব্যারোমিটারের পাতে ব্যারোমিটারের পাট হঠাৎ ফেটে গেলে নয়, এটা কমে গেলে, হঠাৎ করে যদি কমে যায়, ব্যারোমিটারের পাট যদি হঠাৎ করে কমে যায়, তাহলে আবহাওয়ার কি পরিবর্তন ঘটবে? তাহলে আবহাওয়ার হঠাৎ যদি আমাদের ব্যারোমিটারের পাটটা নেমে যায়, বা এটা পাট বটে, ঠিক আছে, হঠাৎ যদি পাটটা আমাদের কিন্তু নেমে যায়, তাহলে কিন্তু কি হয়ে যাবে, সেখানে খুব ঝড় হওয়ার সম্ভাবনা হয়ে যায়। কারণ সেখানে প্রচণ্ড উত্তপ্ত হয়ে বা উপরে উঠে যায়, এবং সেই জায়গাটা ভরাট করার জন্য চারদিক থেকে বায়ু ছুটে আসে, এবং সেখানে আমাদের খুব ঝড় বা ঘূর্ণিঝড়ের সৃষ্টি করে। ঠিক আছে, তাহলে এটা নির্দেশ করে যে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে হঠাৎ করে যদি আমাদের ব্যারোমিটারের পাট নেমে যায়। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, কোন ঋতুতে আমাদের দেহে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? খুব সাধারণ প্রশ্ন, বর্ষাকালে, গরমকালে, শীতকালে এবং নাকি বসন্তকালে? তো আমাদের সবচেয়ে বেশি আমাদের যে ফ্যাটের প্রয়োজন হয়, সেটা ফ্যাটের প্রয়োজন হয় শীতকালে। কারণ শীতকালে আমাদের তাপ শক্তি বেশি দরকার হয়, অর্থাৎ তাপ শক্তি, কারণ ঠান্ডা, সেই সময় তাপ শক্তি বেশি থাকলে আমাদের শরীর গরম থাকে। ঠিক আছে, তাহলে শীতকালে দেহের বাইরের উষ্ণতা কমে যায় এবং দেহের ভিতরে দ্রুত তাপ নির্গত হয়। তাহলে সেই তাপটা যোগান দেওয়ার জন্য আমাদের কিন্তু ফ্যাট বেশি পরিমাণে খেতে হয়, কারণ ফ্যাটের মধ্যে আমাদের বেশি পরিমাণে তাপশক্তি উৎপন্ন করতে পারে। 1 গ্রাম ফ্যাটে 9.1 কিলোক্যালোরি তাপশক্তি উৎপন্ন করতে পারে। ঠিক আছে, 1 গ্রাম ফ্যাট দহনের ফলে, যেখানে আমাদের প্রোটিন করতে পারে, প্রোটিন বা কার্বোহাইড্রেট 4.1 এবং 4.2 কিলোক্যালোরি আমাদের কিন্তু তাপশক্তি উৎপন্ন করতে পারে 1 গ্রাম দহনের ফলে, বা যেটাকে বলছি আমরা দহনের ফলে। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে, নিচের কোন খাবারে সর্বাধিক প্রোটিন পাওয়া যায়? সর্বাধিক প্রোটিন পাওয়া যায় কোথায়? সর্বাধিক প্রোটিন কিন্তু পাওয়া যায় আমাদের মাখন, দুধে, লেটু শাক, না মাছ? তো সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান নাম্বার ডি, মাছে কিন্তু সবচেয়ে, এই অপশানগুলোর মধ্যে আমরা দেখতে পাবো যে মাছের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু আমাদের কী রয়েছে, প্রোটিন পাওয়া যায়। মাখনের মধ্যে আমরা কী পাবো? ফ্যাট বেশি পাবো, মাখনের মধ্যে ফ্যাট বেশি পাবো, দুধের মধ্যে ফ্যাট বেশি পাবো, এবং লেটু শাক বা শাকের মধ্যে আমাদের কিন্তু খনিজ মৌল এবং ভিটামিনগুলো আমরা কিন্তু বেশি পরিমাণে পাবো। এখন দেখো আমাদের এখানে থেকে আরও প্রশ্ন আসে যে দুধকে আমরা সুষম খাদ্য বলি না কেন? কারণ বর্তমানে আমাদের 2টি মৌলের অভাব রয়েছে, যেটা কিন্তু প্রশ্নের মধ্যেও রয়েছে। এছাড়া দুধের মধ্যে ল্যাকটোজ শর্করা থাকে। ঠিক আছে, ল্যাকটোজ শর্করা থাকে আমাদের দুধের মধ্যে। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে, আচ্ছা, এখান থেকে দুধ থেকে দইয়ে পরিণত করতে যে ব্যাকটেরিয়াটা দায়ী, সেটার নাম কি? সেটা হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া। নেক্সট দেখো কী রয়েছে পরের প্রশ্ন, সেটা হচ্ছে যে কিসের অভাবের জন্য দুধকে সুষম খাদ্য বলে না? তাহলে দুধকে সুষম খাদ্য, এখন আমরা প্রশ্নটা বললাম যে দুধকে সুষম খাদ্য বলে না, কারণ লোহা এবং তার মধ্যে লোহা এবং ভিটামিন সি, এই দুটো
অভাব থাকার জন্য আমরা কিন্তু দুধকে সুষম খাদ্য বলা হয় না। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন কি রয়েছে, ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়। তাহলে ফল সংক্রান্ত বিদ্যা, তার আগে দেখো প্রথম রয়েছে কি রয়েছে, প্রথমে রয়েছে কি, প্রথমে রয়েছে স্পার্মোলজি। তাহলে স্পার্মোলজি বলতে আমাদের কি বুঝি, স্পার্মোলজি বলতে বোঝায় যে বীজ সংক্রান্ত, কি বীজ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় স্পার্মোলজি। এটা হচ্ছে আমাদের কি, তারপরে কি রয়েছে আমাদের পেমোলজি, সেটা হচ্ছে কি আমাদের ফল সংক্রান্ত। ঠিক আছে, এটাকেই বলা হয় ফল সংক্রান্ত। আর পেডোলজি, পেডোলজি বলতে বোঝানো হচ্ছে মৃত্তিকা সংরক্ষণ বা মৃত্তিকা, ঠিক আছে, মৃত্তিকা। এবং অ্যান্থোলজি রয়েছে সাহিত্য, বিভিন্ন সাহিত্যের যে সংকলন, সেই সাহিত্যের সংকলনের সেটাকে বলে থাকি আমরা কি, আমাদের অ্যান্থোলজি। তাহলে বীজ সম্পর্কে আলোচনাকে বলা হয় স্পার্মোলজি, পেমোলজিকে বলা হয় ফল সংক্রান্ত বিদ্যাকে, এবং মৃত্তিকা সংক্রান্ত বিদ্যা বা আলোচনা যেখানে হয় সেটাকে বলে আমরা পেডোলজি, এবং অ্যান্থোলজি হচ্ছে সাহিত্যের সংকলন সম্পর্কিত যে সংগ্রহ, সেটাকে বলা হয় আমাদের অ্যান্থোলজি। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ভারত কার্বন ট্যাক্স গ্রহণ করে, যা থেকে নিচের যে অপশানগুলো রয়েছে সেখান থেকে কার্বন ট্যাক্স গ্রহণ করে, গাড়ির ধোঁয়ার থেকে কার্বন ট্যাক্স, মিথেন না গোবর গ্যাস না কয়লা, কোথার থেকে কার্বন ট্যাক্স গ্রহণ করে। তাহলে সঠিক উত্তর হবে এখানে কার্বন কিন্তু আমাদের যেসব খনিজ কি বলবো, জীবাশ্ম জ্বালানি, খনিজ নয় জীবাশ্ম জ্বালানি, সেই জীবাশ্ম জ্বালানি থেকে কিন্তু আমাদের কি এই ট্যাক্স বা কার্বন ট্যাক্স আরোপ করেছে। ঠিক আছে, যেমন জীবাশ্ম জ্বালানি বলতে কি কি, কয়লা আছে, কয়লার মধ্যে, এছাড়াও খনিজ তেল রয়েছে, এবং প্রাকৃতিক গ্যাস বা যে গ্যাস রয়েছে সেই গ্যাসকে কিন্তু আমাদের কী করা হয়েছে, এই কার্বন ট্যাক্স লাগানো হয়েছে বা কার্বন ট্যাক্স আরোপ করা হয়েছে। পরের প্রশ্ন কি রয়েছে, 1986 সালে চালু হওয়া গঙ্গা কর্ম পরিকল্পনা প্রকল্প বা গঙ্গা অ্যাকশন প্ল্যান, যেটাকে বলে আমরা কি, গঙ্গা অ্যাকশন প্ল্যান। ঠিক আছে, তাহলে গঙ্গা অ্যাকশন প্ল্যান এর প্রধান উদ্দেশ্য কি, এর প্রধান উদ্দেশ্য হচ্ছে অপশান নাম্বার সি, প্রধান উদ্দেশ্য হচ্ছে গঙ্গার জল দূষণ মুক্ত রাখা। ঠিক আছে, বা জল দূষণ কমানো বা জলকে ঠিক রাখা। অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর। দেখো এই প্রকল্পটা সম্পূর্ণ বলতো, এই প্রকল্পটা যে ব্যয় হয় সেই ব্যয়টা কে খরচ করে, তার 100% খরচ করে কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার, কিন্তু 100% খরচ করে কিন্তু কেন্দ্রীয় সরকার বা কেন্দ্র আমাদের এটা খরচ করে। এই গঙ্গা অ্যাকশন প্ল্যানকে আমাদের দুটি ভাগে ভাগ করা হয়েছিল, একটা হয়েছিল যে ফেজ ওয়ান এবং ফেজ 2, এই দুটো ফেজের মধ্যে আমাদের হয়েছিল। ফেজ 1-এর মধ্যে থাকে 1985 থেকে 2000, 1985 থেকে 2000 সালের মধ্যে 3টা রাজ্যকে কি উত্তরপ্রদেশ, বিহার এবং ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এই 3টি জায়গায় আমাদের চালু হয়। পরবর্তী ক্ষেত্রে ফেজ 2-এ যেটা 1993 থেকে এখনও পর্যন্ত, যেটা 7টি রাজ্যের তৈরি হয়, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, ঠিক আছে, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, দিল্লি এবং হরিয়ানা, এই 7টি রাজ্যের মধ্যে আমাদের দ্বিতীয় ফেজে কিন্তু শুরু হয় গঙ্গা অ্যাকশন প্ল্যান। নেক্সট দেখো পরে কী রয়েছে, খাদ্য শৃঙ্খলে ট্রপিক লেভেলের প্রথম ধাপে থাকে। তাহলে প্রথম ধাপে কারা থাকে, সবুজ উদ্ভিদ বা যেটাকে বলে আমরা প্রথম ধাপে থাকে সবুজ উদ্ভিদ বা যেটাকে আমরা কি বলে থাকি, কি উৎপাদক। ঠিক আছে, যারা নিজের খাদ্য নিজেরাই উৎপাদন করতে পারে তাদেরকে আমরা কি বলি, উৎপাদক বলতে পারি। অর্থাৎ আমাদের খাদ্য শৃঙ্খলে যে প্রথম ধাপ, সেই প্রথম ধাপটা হচ্ছে কিন্তু উৎপাদক। এখানে দেখো হার্বিভোরাস রয়েছে, হার্বিভোরাস বলতে আমাদের যাদের বুঝি তৃণভোজী, যারা ঘাস বা সবুজ উদ্ভিদ, ঠিক আছে, তাদের খেয়ে জীবন ধারণ করে, তাদের বলা হয় আমাদের কি, তৃণভোজী বা হার্বিভোরাস। আরেকটা হচ্ছে কার্নিভোরাস। কার্নিভোরাস হচ্ছে কি, যারা মাংসাশী প্রাণী, যারা মাংস খেয়ে জীবনযাপন করে, তাদের কি বলছে, মাংসাশী প্রাণী বলা হয়। ঠিক আছে, এখন দেখো আমাদের ব্যাকটেরিয়া রয়েছে। ব্যাকটেরিয়া একটি আমাদের দেহে একটি উপকারী ব্যাকটেরিয়া আছে, যার নাম কি, ঠিক আছে, ইকোলাই। ঠিক আছে, ইকোলাই, যেটা কি করে ভিটামিন B12 সংশ্লেষ করে, ইকোলাই। এছাড়াও আমাদের স্বাধীনজীবী একটি ব্যাকটেরিয়ার নাম বলো, যেটা আমাদের কি করে নাইট্রোজেন সরাসরি বায়ুর নাইট্রোজেনকে সংবন্ধন করতে পারে বা সরাসরি ধরতে পারে, সেটি হবে কিন্তু কি, রাইবোজিয়াম নামক। সেটা কিন্তু আমাদের সিম্বগোত্রী উদ্ভিদের মূলে বসবাস করে এবং সরাসরি বাতাসের নাইট্রোজেনকে ধরে এবং সেখানে আবদ্ধ করে, ফলে মাটির উর্বরতা কিন্তু বৃদ্ধি করে। ঠিক আছে, সেটা হচ্ছে উপকারী বিক্রিয়া এবং যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো পরের প্রশ্ন কী রয়েছে, রেড ডাটা বুক কোন ধরনের বিশেষ প্রজাতির প্রাণীর প্রসঙ্গে সম্পর্কিত। তাহলে রেড ডাটা বুক, ঠিক আছে, রেড ডাটা বুক আমাদের কি
আমাদের বিশেষ প্রজাতির প্রসঙ্গে সম্পর্কিত, সেটা হচ্ছে IUCN। IUCN রেড ডাটা বুক প্রকাশ করে, ঠিক আছে। IUCN এর যদি পুরো নাম দেখি, IUCN এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। এটি গঠিত হয় 1948 সালে। গঠিত হয় কত? 1948 সালে। এবং এর সদর দপ্তর হচ্ছে ফ্রান্স। সদর দপ্তর হচ্ছে ফ্রান্স, বা হেডকোয়ার্টার যেটা বলে আমরা কি, ফ্রান্স, ঠিক আছে। এরপর দেখো আমাদের কী রয়েছে, ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন এটা প্রতিষ্ঠিত হয় 1945 সালে এবং এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক, ঠিক আছে। এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় 1948 সালে। 1948 সালে। এর হচ্ছে সদর দপ্তর হচ্ছে জেনেভা, ঠিক আছে, বা হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা। আরেকটা হচ্ছে WWF। সেটা WWF বলতে কী হচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার। নেচারের জন্য যে ফান্ডটা, সেই ফান্ডটাকে ওয়াইল্ড লাইফ ফান্ড বলা হয়। এটা প্রতিষ্ঠিত হয় কিন্তু 1961। কখন হয়? 1961-তে। এর 1961-র মধ্যে হয় প্রতিষ্ঠিত, 1961-র সাথে। এবং এর হেডকোয়ার্টার হচ্ছে কি, গ্ল্যান্ড, ঠিক আছে। গ্ল্যান্ড কিন্তু এর হেডকোয়ার্টার। নেক্সট দেখো যে প্রশ্নটি এসেছে, সেই প্রশ্নটি কী রয়েছে দেখো, সংরক্ষিত এলাকায় যেমন জাতীয় উদ্যান, বন্যপ্রাণ সংরক্ষণ বা বন্যপ্রাণী সংরক্ষণ, এছাড়াও কি রয়েছে বায়োস্ফিয়ার রিজার্ভ ফরেস্টের মধ্যে নিচের কোনটির উদাহরণ? তাহলে ইনসিটু সংরক্ষণ, না এক্সিটু সংরক্ষণ, না সাইবেরিয়া সংরক্ষণের মধ্যে পড়ে? তাহলে এটা কিন্তু দেখো, সংরক্ষিত এলাকা থেকে জাতীয় উদ্যান, বন্যপ্রাণী, বন্য সংরক্ষণ, বায়োস্ফিয়ার রিজার্ভ ফরেস্টের মধ্যে যদি নিচের কোনটির উদাহরণ, সেটা বলবো আমরা কি, ইনসিটু সংরক্ষণ। ইনসিটু সংরক্ষণ কোনটা? ইনসিটু সংরক্ষণ হচ্ছে সেটা যেটাকে প্রাণীটি থাকার মতো জায়গা বা একটা বিশাল এলাকা জুড়ে, একটু বেশি এলাকা জুড়ে স্বাচ্ছন্দ্যে তারা কিন্তু বসবাস করতে পারে এবং প্রজনন করতে পারে, সেটাই বলছি আমরা ইনসিটু সংরক্ষণ। আর এক্সিটু সংরক্ষণ, যেসব প্রাণীগুলা বিপজ্জনক প্রাণী এবং উদ্ভিদের প্রজাতির রক্ষার জন্য তাদের স্বাভাবিক বাসস্থান থেকে অন্য একটি স্থানে গিয়ে বা নিয়ে গিয়ে তাদেরকে সংরক্ষণের ব্যবস্থা করা হয়, সেটাকে বলা হয় কি, এক্সিটু সংরক্ষণ। যেমন এক্সিটু সংরক্ষণের মধ্যে যদি পড়ে আমাদের চিড়িয়াখানা, ঠিক আছে, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, এগুলা কিন্তু আমাদের কি পড়ে, এক্সিটু সংরক্ষণের উদাহরণ, ঠিক আছে। নেক্সট দেখো পরের প্রশ্ন কী আছে, সেটি হচ্ছে কম্পোজিট ফিশ কালচার। কি কম্পোজিট ফিশ কালচার হলো? এটা কি? চাষের আওতায় মাছকে নিয়ে আসা, অধিক আয়ের জন্য স্থানীয় মাছেদের বদলে বাইরের থেকে অন্য মাছ আমদানি করা, পুকুরের বিভিন্ন ক্ষেত্রের উপর নির্ভর করে বিভিন্ন প্রজাতির মৎস্য চাষ করা, নাকি কোনোটি এই নয়? তাহলে এটা হবে কি আমাদের অপশান নাম্বার সি। অপশান নাম্বার সি কি বলা রয়েছে, যে পুকুরের বিভিন্ন ক্ষেত্রের উপর নির্ভর করে বিভিন্ন প্রজাতির মাছ চাষটাকে বলা হয় আমাদের কম্পোজিট ফিশ কালচার, ঠিক আছে। এরকম আরেকটা রয়েছে পলিকালচার, অর্থাৎ একই পুকুরের মধ্যে পলিকালচার। হ্যাঁ, আচ্ছা, মাছ চাষের যে পদ্ধতি, বৈজ্ঞানিক পদ্ধতি, সেটাকে বলা হয় আমাদের পিসিকালচার, ঠিক আছে, পিসিকালচার। আর হ্যাঁ, কি বলে একটা টার্মটা মনে আসছে না, আচ্ছা, পলিকালচারে এইরকমই মনে হয় সম্ভবত নাম, যেখানে আমাদের 3 ধরনের আচ্ছা, নিবিড় মাছ চাষ যেটাকে বলা হয়, নিবিড় মাছ চাষ বা পলিকালচার, যেখানে 3 ধরনের মাছকে আমাদের কিন্তু অবস্থানের ভিত্তিতে মাছ চাষ করা হয় একটি পুকুরের মধ্যেই এবং লাভজনক হয়, যেটাকে বলা হয় আমাদের নিবিড় মাছ চাষ বা পলিকালচার। নেক্সট দেখো কী রয়েছে, ইকোলজি বিদ্যার একক কি? ইকোলজি বিদ্যার একক হচ্ছে, সেটা হচ্ছে ইকোসিস্টেম। ইকোলজি বিদ্যার একক যেটা বলি, সেটা হচ্ছে কিন্তু আমাদের কি, ইকোসিস্টেম, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো কী রয়েছে, নেক্সট প্রশ্ন কী রয়েছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? তাহলে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? তাহলে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। এটা আমরা সবাই জানি কম বেশি, 5ই জুন, ঠিক আছে। 5ই জুন এটা আমাদের 1973 সাল থেকে 5ই জুন তারিখে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হচ্ছে। এটা এই 1973-এ যে ইউনাইটেড নেশনস
এনভায়রনমেন্ট প্রোগ্রাম হয়েছিল 1973 সালে। সেখান থেকেই 5 জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়ে আসছে এবং তারাই সেটি ঘোষণা করেছে। ঠান্ডা জলে অক্সিজেন দ্রবীভূত হতে পারে সর্বাধিক যতটা পরিমাণ, সেটা হচ্ছে কত? সেটা 1 ppm বা পার্টস পার মিলিয়ন, 100 পার্টস পার মিলিয়ন, না 10 পার্টস পার মিলিয়ন, না 3 ppm। মানে ppm মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন, তাহলে সেটা হবে সঠিক উত্তর অপশন নাম্বার সি, 10 পার্টস পার মিলিয়ন। সর্বাধিক কিন্তু আমাদের 10 পার্টস পার ইউনিট মিলিয়ন কিন্তু আমাদের দ্রবীভূত হতে পারে। পরের প্রশ্ন দেখো কি রয়েছে। রিজার্ভ ব্যাংকের গভর্নর কে? রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর কে? রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর হচ্ছে সঞ্জয় মালহোত্রা, ঠিক আছে, মালহোত্রা। তাহলে সঞ্জয় মালহোত্রা হচ্ছে এখন বর্তমান গভর্নর, ঠিক আছে। এর আগে শক্তিকান্ত দাস ছিল। এবং এই দেখো এখন বর্তমানে কিন্তু যে উপ গভর্নর যেটাকে বলা হয়, সে কিন্তু জয়েন করেছে, বা ডেপুটি গভর্নর যেটাকে বলি আমরা, ডেপুটি গভর্নর যুক্ত হয়েছে, যেটা খুব নিউজের মধ্যে, সেটা হচ্ছে পুনম গুপ্তা। আমরা বিভিন্ন এক্সামের মধ্যেও পাচ্ছি, আমরা গ্রুপে এনটিপিসি গ্রুপ ডির মধ্যে এই এনটিপিসি বা গ্র্যাজুয়েট লেভেলের যে এনটিপিসি, সেখান থেকে আমরা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে কি পুনম গুপ্তা, ঠিক আছে। এই হচ্ছে রিসেন্টলি অ্যাপয়েন্টেড এজ এ ডেপুটি গভর্নর অফ ইন্ডিয়া, ঠিক আছে। এবং দেখো এখানে এই যদি বলা হয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক বলতে আরবিআই, তাহলে আরবিআই প্রতিষ্ঠাকাল অবশ্যই মনে রাখতে হবে 1 এপ্রিল 1935 সাল, এটা হবে কিন্তু আরবিআই এর প্রতিষ্ঠাতা দিন, ঠিক আছে। নেক্সট দেখো পরের প্রশ্ন কি রয়েছে। পরের প্রশ্ন রয়েছে মীর কাসিম কোন যুদ্ধের সঙ্গে সম্পর্কিত ছিলেন? মীর কাসিম কিন্তু কোন যুদ্ধের সাথে সম্পর্কিত ছিলেন? সেটা হবে কিন্তু কি বক্সার যুদ্ধ, না পলাশির যুদ্ধ, না হচ্ছে লাহোরের যুদ্ধ, নাকি হচ্ছে বিদারের যুদ্ধ। তাহলে কোনটির সাথে সম্পর্কিত? সেটা হবে কিন্তু বক্সারের যুদ্ধ। আচ্ছা তোমরা বলো বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? বক্সারের যুদ্ধ হয়েছিল কিন্তু 1764 খ্রিস্টাব্দে, ঠিক আছে। অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম মিলিতভাবে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল, এবং যেটাকে বলা হয় বক্সারের যুদ্ধ, ঠিক আছে। আচ্ছা পলাশির যুদ্ধ আমরা জানি কত 57তে হয়েছিল, পলাশির যুদ্ধ 57-র মধ্যে হয়েছিল, ঠিক আছে। আর এখানে রয়েছে কি বিদারের যুদ্ধ হয়েছিল কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই দুইজনের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে বিদারের যুদ্ধ হয়েছিল। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, স্বরাজ দলের প্রতিষ্ঠাতাকে? স্বরাজ দলের প্রতিষ্ঠাতা হলেন চিত্তরঞ্জন দাস এবং তার সাথে আরেকজন ছিলেন, তিনি হচ্ছে কে, যে মতিলাল নেহরু। তারা চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু, ঠিক আছে। চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু এরা দুজনে মিলে 1900 যদি কত খ্রিস্টাব্দে তৈরি করে, 1923 খ্রিস্টাব্দে বা 23 সালে কিন্তু আমাদের কংগ্রেসের যে গয়া অধিবেশন, সেখানে কিন্তু আমাদের স্বরাজ দল গঠন করে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু। আচ্ছা বাল গঙ্গাধর তিলক, ঠিক আছে। বাল গঙ্গাধর তিলক থেকে কি মনে আসছে না, ঠিক আছে। সুভাষচন্দ্র বসুর যে স্লোগান ছিল দিল্লি চলো তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। রিহান্দ বাঁধ কোন রাজ্যে অবস্থিত? রিহান্দ বাঁধ অবস্থিত কিন্তু উত্তরপ্রদেশের, অপশান নাম্বার বি, উত্তরপ্রদেশে অবস্থিত রিহান্দ বাঁধ। আচ্ছা রিহান্দ বাঁধ দেখো আমাদের যে কোন উপনদীর উপর তৈরি হয়েছে, সেটা যদি বলে যে কোন উপনদীর উপর আছে, সেটা হচ্ছে কিন্তু সোন উপনদীর উপর আছে। এর অপর নাম কি বলা হয়, যে রিহান্দ বাঁধ এর অপর নামকে বলা হয় কি গোবিন্দ বল্লভ পান্ত সাগর, ঠিক আছে। গোবিন্দ বল্লভ পান্ত সাগর, গোবিন্দ বল্লভ পান্ত সাগর নামে পরিচিত। নেক্সট দেখো কি রয়েছে, ভারতের কোন রাজ্যে মায়ানমারের সীমানার সঙ্গে যুক্ত নয়? সেটা হবে কিন্তু সিকিম, মায়ানমারের সঙ্গে সীমানার সাথে কিন্তু যুক্ত নয়। সিকিম 3টি দেশ যেমন নেপাল, ভুটান এবং চীনের সঙ্গে সীমানায় যুক্ত, ঠিক আছে। আচ্ছা মায়ানমারের সঙ্গে যুক্ত রাজ্যগুলি হচ্ছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর। অরুণাচল প্রদেশ রয়েছে, মিজোরাম রয়েছে, আর রয়েছে কি নাগাল্যান্ড আর কি রয়েছে মণিপুর তো হয়েছে, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড আর অরুণাচল প্রদেশ, ঠিক আছে। এই 3টাই রয়েছে এবং তার সঙ্গে নাগাল্যান্ড, ঠিক আছে।
নেক্সট দেখো পরের প্রশ্ন, ভারতের 32 নম্বর ধারা কোন পার্টে রয়েছে? 32 নম্বর ধারা বলতে আমরা কি 5 থেকে কত দূর বলি আমরা, মানে এটা হবে তোমার পার্ট 3, 3 নম্বর পার্ট 3-র মধ্যে পড়ে আমাদের কি 32 নম্বর ধারা, এবং তারপরেই তো 36 থেকে আমাদের কিন্তু কি হয়ে যায় ডিপিএসপি পার্ট 4-এ, যেটা বলে আমরা ডিপিএসপি বা যে রাষ্ট্রীয় ক্ষমতা। 1 নম্বর পার্টে যদি বলা হয় কি রয়েছে, 1 নম্বর পার্টে রয়েছে সংঘ এবং তার রাজ্যক্ষেত্র, 2 নম্বর পার্টে রয়েছে নাগরিকত্ব 5 থেকে 11 আর্টিকেলসের মধ্যে রয়েছে, 3 নম্বর পার্ট কি রয়েছে, 3 নম্বর পার্ট রয়েছে মৌলিক অধিকারগুলো, ঠিক আছে, 3 নম্বর পার্ট রয়েছে কি মৌলিক অধিকার, এবং 4 নম্বর পার্টে রাষ্ট্রের নির্দেশাত্মক নীতিগুলো রয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো কি রয়েছে, ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, যেটাকে IRDHI এর সদর দপ্তর, এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর হবে কিন্তু হায়দ্রাবাদ। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে অবস্থিত। পরের প্রশ্ন দেখা রয়েছে, সংস্কৃতির উপর বিশেষ গুরুত্ব আরোপ করতে বিহারে কোন আন্তর্জাতিক উৎসব অনুষ্ঠিত হয়? সেটা হবে কিন্তু অপশন নাম্বার বি, বুদ্ধগয়া। সংস্কৃতির উপর বিশেষ গুরুত্ব আরোপ করতে বিহারের যে বুদ্ধগয়া উৎসব সেটি কিন্তু পালিত হয়। বুদ্ধগয়া উৎসব একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে অন্তর্গত, ঠিক আছে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে অন্তর্গত, এবং এখানে বৌদ্ধ ধর্মের তীর্থযাত্রীদের সমাগম ঘটে বা এখানে এসে আসে, ঠিক আছে, বুদ্ধগয়ায়। নেক্সট তো কী রয়েছে, 2025 সালে অ্যাবেল পুরস্কার বিজয়ী হয়েছেন বা কে বিজয়ী হয়েছেন? সেটা হবে কিন্তু অপশন নাম্বার ডি, মাকাকি কাসিয়ারা। জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়? জাতীয় ভোটার দিবস পালিত হয় 25শে জানুয়ারি, ঠিক আছে। 28শে জানুয়ারি দিনটি খুব গুরুত্বপূর্ণ। 28শে জানুয়ারি দিনটি হচ্ছে সায়েন্স ডে, ন্যাশনাল সায়েন্স ডে বা জাতীয় বিজ্ঞান দিবস, ঠিক আছে, সায়েন্স ডে বা জাতীয় বিজ্ঞান দিবস। এটি পালন করা হয় সিভি রমনের যে রমন এফেক্ট আবিষ্কারের সে তার জন্য কিন্তু আমাদের কি সায়েন্স ডে এখানে পালন করা হয় 28শে ফেব্রুয়ারি। নেক্সট দেখো কি রয়েছে, হোয়াই ভারত ম্যাটার্স বইটি কে লিখেছেন? হোয়াই ভারত ম্যাটার্স বইটি লিখেছেন এস জয়শঙ্কর। এছাড়াও আমাদের প্রণব মুখোপাধ্যায়ের যে বুক গুরুত্বপূর্ণ বই সেটা হচ্ছে দ্য প্রেসিডেন্টস ইয়ার 2012-17, এবং এছাড়া শশী থারুরের বই রয়েছে হোয়াই আই এম হিন্দু। এছাড়া রয়েছে আমাদের কি দ্য প্যারাডক্সিক্যাল প্রাইম মিনিস্টার, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। নেক্সট দেখো কি রয়েছে, থাংটা একটি মার্শাল আর্ট ভারতের কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? সেটা কিন্তু থাংটা সেটা হচ্ছে কিন্তু আমাদের কোথায় অবস্থিত? মণিপুর রাজ্যে অবস্থিত বা মণিপুরে আমাদের অবস্থিত। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে নিচের কোন সম্মানে সম্মানিত করা হয়েছে? তাকে সম্মানিত করা হয়েছে বীর চক্রের মধ্যে, তাকে সম্মানিত করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট পরের প্রশ্ন দেখো কি রয়েছে। আচ্ছা, এখানে একটা আমাদের মণিপুরে কিন্তু কেইবুল লামজাও জাতীয় পার্ক রয়েছে, যেটা ভাসমান পার্ক, ঠিক আছে। কি সেই পার্কটির নাম কি? নামজাও জাতীয় পার্ক, কি নামজাও জাতীয় কেইবুল নামজাও, ঠিক আছে, কেইবুল নামজাও জাতীয় পার্ক সেটা রয়েছে। নেক্সট দেখো কি রয়েছে আমাদের। আচ্ছা, এখানে আমাদের দেখো আমাদের এই যে বিভিন্ন ধরনের পরমবীর চক্র, বীরচক্র, নীতিচক্র বা শৌর্যচক্র রয়েছে, এগুলো কিন্তু দেখো যুদ্ধ চলাকালীন অবস্থায় সাহসিকতার জন্য এই পুরস্কার প্রদান করা হয়। এই পুরস্কারটি পরমবীর চক্র, ঠিক আছে, পরমবীর চক্র, মহাবীর চক্র এবং পরে তৃতীয় সর্বোচ্চ পুরস্কার হিসাবে পরমবীর চক্র, তারপরে যদি দেখা যায় সেটা হচ্ছে মহাবীর চক্র, তারপরেই কিন্তু আমাদের এই তৃতীয় সর্বোচ্চ পুরস্কার হচ্ছে বীর চক্র কিন্তু দেওয়া হয়ে থাকে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর অবস্থিত কিন্তু ম্যানিলায় অবস্থিত। এই ব্যাংকটি গঠিত হয়, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 1966 খ্রিস্টাব্দে কিন্তু আমাদের গঠিত হয়, ঠিক আছে। আর ফিলিপিন্সের আমাদের যদি সদর দপ্তর ওইটা বলাই হলো ম্যানিলা, সেটা কোথায় অবস্থিত? ফিলিপিন্সে অবস্থিত। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, নেক্সট প্রশ্ন, 2 কুলম একটি আধানকে এ স্থান থেকে বি স্থানে পৌঁছাতে 24 জুল কার্য করতে হয়। তাহলে এ আর বি এর মধ্যে বিভব পার্থক্য, তাহলে বিভব পার্থক্য ভি সমান আমরা কি জানি?
ভি সমান ডাব্লিউ বাই কিউ। ডাব্লিউ বলতে কৃতকার্য, বাই কিউ বলতে আমরা কি জানি আধান। ডাব্লিউ বাই কৃতকার্য মানে হচ্ছে এই সেটা ডাব্লিউ মানে কৃতকার্য, তাহলে কৃতকার্য বাই আধান। তাহলে ভোল্ট মানে কৃতকার্য, ডাব্লিউ আমার কত রয়েছে কৃতকার্য 24 জুল কার্য করেছে, মানে 24 জুল কার্য রয়েছে। এছাড়া আমাদের কত সময় আধান কত রয়েছে 2 কুলম আধান রয়েছে, তাহলে কাটলে হবে 12। ঠিক আছে 12, তাহলে আমাদের এককটা হবে কি জুল পার কুলম, মানে হচ্ছে আমাদের কিন্তু ভোল্ট। তাহলে 12 ভোল্ট, ঠিক আছে 12 ভোল্ট, তাহলে অপশান নাম্বার সি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, তো আমাদের এই ছিল আমাদের 30টি প্রশ্ন। 30টি প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, পরীক্ষায় আসার মতো একদম প্রশ্ন। ঠিক আছে, যারা ফার্স্ট টাইম ভিজিট করেছেন তারা অবশ্যই বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য, এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ঠিক আছে, বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।